আমার একটাই প্রশ্ন ছিল যে অভয়া রসেই কি রসাতলে মমতা? কেন প্রশ্নটা করেছিলাম, আশা করি এই 4টে ব্রেকিং নিউজ দেখার পর আপনার কাছে ক্লিয়ার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি এই ঘটনাটা নয়, এর আগেও গত 12-13 বছরে এত রকমের পাপকে সংগঠিত করেছেন এবং করতে সাহায্য করেছেন খালি ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের বিশ্বাস যেদিন ওনার বিচার হবে সেই জাজমেন্ট ডেতে এই যাবতীয় অপরাধেরই একসাথে বিচার হবে। আমি একটা কথা বলি, আমি বলার আগে আমি তৃণমূলের প্রতিনিধি বলবো না, কেন তৃণমূলই কদিন আগে প্রেস রিলিজ করে বলে দিয়েছে যে এই সমস্ত লোকেরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে না। তবু তৃণমূলের সমর্থনে বলতে গিয়ে যেটা আমাদের দল বলে যেটা বললেন, উনি অনেক কিছুর মধ্যে একটা কথা বললেন যে যারা এই সমস্ত করছে এবার আমরা তাদেরকে জবাব দেবো, তাদেরকে দেখে নেবো, বুঝে নেবো ইত্যাদি কতগুলো একটা কথা বললেন, একটা প্রচণ্ড হুমকি সুরে। আমি একটা কথা বলি, রামপ্রসাদ বিসমিল বলে একজন কবি ছিলেন, খুব বড় কবি ছিলেন না উনি। ওই বাবাটাকে বুম্বা মাটাকে হাম্বা হরে করো কম্বা জাতীয় কালজয়ী কবিতা লিখতে পারেননি, কিন্তু মোটামুটি একটু কবিতা লিখতেন। স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ছিলেন। তার একটা বিখ্যাত লাইন ছিল, মানে একটা কবিতার দুটো লাইন ছিল যে হাত জিনমে হ্যাঁ জুনু वो कटते नहीं तलवारों से सर जो उठ जाती है वो झुकते नहीं ललकारों से। কথাটা আমি এই কারণে বললাম, কলকাতা পুলিশ বিনীত গোয়েল প্রতিবাদ করার জন্য যাদেরকে লালবাজারে ডেকে পাঠিয়েছে, সেটা আমাদের পার্টির নেতা নেত্রীরাই হয়ে থাকুন, ডাক্তারবাবুরাই হয়ে থাকুন, যারাই হয়ে থাকুন, এমনকি ইউটিউবার ব্লগারদেরকেও যাদেরকে ডেকে পাঠিয়েছেন, প্রত্যেকে না লালবাজারের সামনের গেট দিয়ে ঢুকেছে। আর যেদিন ডাক্তাররা রাস্তা অবরোধ করলো, বিনীত গোয়েলকে না লালবাজারের পেছনের গেট দিয়ে বেরোতে হয়েছে। কেমন? ওই জন্য এই সমস্ত ফুটো কলসির বাজনা শোনানোর আগে একটুখানি বাপ ঠাকুরদাদের মুখের দিকে তাকিয়ে দেখে নেবেন, ওদের অবস্থা কিন্তু ভালো না। এবার আজকে আমাকে যে প্রশ্নটা করলেন আজকের ঘটনাটাকে নিয়ে, আমি কয়েকটা কথা বলি অনির্বাণ। আচ্ছা, এইটা কি একেবারে কাকতালীয় যে লোকটি হচ্ছে সেই দিন পোস্টমর্টম বলুন কি যেটাই বলুন সেটা করেছিলেন, সেই ফরেন্সিক এক্সপার্ট যিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনি হঠাৎ করে আজকে মরণাপন্ন হয়ে, তারা নাকি একটা শোনা যাচ্ছে নাকি কেউ বলছে বিষক্রিয়া হয়েছে, কেউ বলছে নাকি অ্যাংজাইটি এটা হয়েছে, এবং মরণাপন্ন অবস্থায় হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। এটা কি একদম কাকতালীয়? আমাদের মনে রাখতে হবে উনি যে পোস্টমর্টমটা করেছিলেন সেটা একটা বেআইনি পোস্টমর্টম। সানডাউনের পরে, সূর্য ডুবে যাওয়ার পরে আনন্যাচারাল ডেথ কেসে পোস্টমর্টম হয় না। আমি যদি খুন সরিয়েও রাখি, ওটা যদি আনন্যাচারাল ডেথ হয়ে থাকতো, যদি সুইসাইডও হয়ে থাকতো, যেটা বলে ওরা প্রথমে চালানোর চেষ্টা করেছিল, ওরা সন্ধ্যাবেলা পোস্টমর্টম করেছে। বাবা মার আপত্তি সত্ত্বেও ওই সময় পোস্টমর্টম করে তড়িঘড়ি বডিকে পুড়িয়ে দেওয়ার কাজ যারা করেছেন, সেই লোকটি আজকে হঠাৎ করে তার কিছু হয়ে গেল নাকি তার সঙ্গে কিছু হওয়ানো হলো যে সে আজকে ক্রিটিক্যালি হচ্ছে অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। আচ্ছা, এটা এই কাকতালীয় যে এর আগের দিন হিয়ারিংয়ের সময় চিফ জাস্টিস যখন বললেন কপিল সিব্বলকে যে আপনার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, পরের বার নেক্সট টাইম গেট সাম রেসপন্সিবল অফিসার টু আনসার দ্য কোয়েশ্চেন্স, পুলিশের কোনো দায়িত্বশীল অফিসারকে নিয়ে আসবেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 5 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, যেটা যে কোনো কারণেই হোক না কেন পিছলে সোমবার হবে। 4 তারিখ সন্ধ্যেবেলা টালা থানার ওসি 6টা হাসপাতালে ঘুরে অসুস্থ হওয়ার প্রমাণ দেখাতে না পেরে সুস্থ হওয়ার সার্টিফিকেট নিয়ে 7 নম্বর হাসপাতালে গিয়ে মটকা মেরে পড়ে আছেন এখন। এটা কি কাকতালীয় যে ঘটনাটা ঘটলো ঠিক যেদিন সুপ্রিম কোর্টে ওনার যাওয়ার কথা ছিল বা পুলিশের যাওয়ার কথা ঠিক তার আগের দিন? বেচারার পোড়া কপাল, যদি আর কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হতো যে কালকে হিয়ারিংটা হচ্ছে না, তাহলে আমার ধারণা ওনার এই সামনের রোববার সন্ধ্যাবেলা শরীরটা খারাপ হতো, প্যানিক অ্যাটাকটা হতো না। মানে ওই সোমবার সুপ্রিম কোর্ট থাকলে রোববার রাত্রিবেলা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতো সুপ্রিম কোর্টকে এড়ানোর জন্য। এগুলো কি একদম কাকতালীয়? এবং এই যে আমি বলছি যে সেই দিন সেমিনার রুমে কেন ভাঙচুর করা হলো, এগুলো দিয়ে তো একদম স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ। 9 তারিখ যেখানে একটা ধর্ষিতা লাশ পাওয়া গেছে, 10 তারিখ স্বাস্থ্য ভবন থেকে সার্কুলার ইস্যু করা হচ্ছে, মানে নোটিশ ইস্যু করা হচ্ছে তার পাশের ঘরটা ভাঙচুর করার, বাথরুম তৈরি করার ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে, যেটা আপনারা দেখালেন প্রতিবেদনে 14 তারিখ রাত্রিবেলা গুন্ডা পাঠিয়ে সরাসরি সেমিনার রুমটাকে ভাঙা, এবং গুন্ডারা বলছে চল সেমিনার হলের দিকে, সেমিনার হলের দিকে। সরকারি কন্ট্রাক্টে ভাঙা গেল না, ওই জন্য হারমাদি কন্ট্রাক্ট দিয়েছিল। আপনারা মাঝে মধ্যে অনেকে সমালোচনা করে প্রশ্ন করেন না যে বামফ্রন্ট কেন ইংলিশ তুলে দিয়েছিল, ওই সুফলটা দেখতে পেলাম সেদিন। 3rd ফ্লোর আর 4 তলার মধ্যে 3 তলার মধ্যে গুলিয়ে ফেলেছিল, যে ভাগ্যিস মানে ইংলিশটা তুলে দিয়েছিল। যদিও এরা আমার ধারণা যাদেরকে সেদিন টিভিতে দেখলাম তারা কেউ বামফ্রন্ট আমলে স্কুলে পড়েনি। যাই হোক, তো এই সব কিছু তো করেছেন। সেমিনার রুমের যে ছবিটা পরবর্তীকালে সামনে আসলো, এসএসকেএমের পিজিটিতে পড়াশুনো করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিক দে, ওনার কি কোনো কারণে বাবার বিয়ে ছিল সেদিন আরজিকরের সেমিনার রুমে, যে উনি সেখানে উপস্থিত মৃতদেহের পাশে? এবং তারপরে তৃণমূলের ছাত্র পরিষদের সেই নেতাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছে কে? কোনো তৃণমূলের মুখপাত্র না, কলকাতা পুলিশের একজন অফিসিয়াল ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশের একজন অফিসার, আইপিএস খুব সম্ভবত, তিনি প্রেস কনফারেন্স করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে এসএসকেএম থেকে ওখানে গেছিল তাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন। এগুলো কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করছেন? এগুলো কি সব কিছু কাকতালীয়? এমনি কিন্তু এই সব কিছু বলে আমি শেষ কথাটা বলবো অনির্বাণ, যে কথাটা আমাদেরই আলোচনার মধ্যেও হচ্ছে, একটা মেয়ে
3 রাত জেগে ডিউটি করছিল ডাক্তার, সে মানুষকে বাঁচাচ্ছিল। মানুষকে বাঁচানো সে কি প্রতিদানটা পেল? তার জীবনটা নিয়ে নিল একজন মানুষ বা কিছু মানুষ। এইবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির মামলায়, এতে আমরা অবাক নই। গত 12-13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের স্পর্শ যারা পেয়েছে তাদের প্রত্যেকের ওরকম দুর্নীতির টাকা পয়সা সম্পত্তি পাওয়া যাবে। আজকে নাকি সন্দীপ ঘোষের ওই বিলাসবহুল ঘর পাওয়া গেছে। আপনার বোলপুরে পার্থ অপার ওই বাংলো থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত 50 কিলোমিটার দূর থেকেও যার মাথায় পড়েছে, হাতের ছায়াও যার মাথায় পড়েছে, তারই এরকম সম্পত্তি থাকবে। এখানে সন্দীপ ঘোষ নতুন কিছু না। আজকে ইডি তার একজন চামচার বাড়িতে রেড করেছে, তাকে এখন ইডি অফিসে তুলে নিয়ে গেছে। আমরা এখনো জানি না তাকে গ্রেপ্তার করেছে না জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আমি বলছি এই দুর্নীতিগুলো সামনে আসা দরকার। কিন্তু তার থেকেও বেশি দরকার যে অভয়ার এই ধর্ষণ এবং খুন, মেয়েটাকে এতটা যন্ত্রণা দিয়ে যারা শেষ করে ফেললো, মেয়েটির মায়ের ওই ক্লিপটা যতবার শুনছি না অনির্বাণ, আমার বিশ্বাস তৃণমূলেরও সমর্থক যারা সাধারণ মানুষ যারা, তারাও চোখের জল সামলাতে পারছে না। যখন সে ভদ্রমহিলা বলছেন যে মেয়েটাকে যখন অত কষ্ট দিয়ে মেরে ফেলছিল, নিশ্চয়ই শেষ মুহূর্তেও মা মা বলে আমাকে ডাকছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম, তো আমি কিছু বুঝতে পারিনি, আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি। এই কথাটা যে শুনেছেন, যদি শরীরে মানুষের রক্ত থেকে থাকে তাহলে সে জানেন যে কথাটা শুনতে আমাদের কেমন লাগছে। এবার এই যে মেয়েটার প্রতি এই অন্যায়টা হলো, এই অত্যাচারটা হলো, সেইখানে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির কী ভূমিকা, সেইটা যদি সামনে না আসে, আমি ধরে নিচ্ছি না শতরূপ, আমি এখান থেকে শেষ করে দিচ্ছি আমার কথা, একদম এক সেন্টেন্স দু সেন্টেন্সে বলছি। আমি যদি ধরেও নিই যে দুর্নীতির কেসে সন্দীপ ঘোষের আগামী 150 বছরের জন্য জেল হবে, তাহলেও এই খুন এবং মেয়েটিকে এই অত্যাচার করা, কষ্ট দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেইটা সামনে এলো না, বাকিরা আড়াল হয়ে গেল, এইটা যেন না হয়। এক্স্যাক্টলি সেটা আমারও দাবি। কিন্তু শঙ্কু, কোথাও কি মনে হচ্ছে না এই দুটো ভূমিকা আসলে যুক্ত? ওই দুর্নীতিটাই সব থেকে বড় মোটিভ ছিল হয়তো অভয়ার খুনের, নাহলে দুর্নীতির তদন্ত আটকাতে যাচ্ছে কেন? তদন্ত তো ওটারও হচ্ছে, খুনেরও হচ্ছে। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো যে কোনো খুনের মামলাতে হচ্ছে মোটিভ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের আইনের পরিভাষাতে আছে যে মোটিভ ছাড়া কখনো, সাধারণত যদি এই ধরনের ইনসিডেন্ট হতো তাহলে এটাকে দুর্ঘটনা হতো। এটা মানে আগে যেমন 302 ছিল, তাতে মার্ডার উইথ ইন্টেনশন। আরেকটা হয় লোকে চড় মেরে দিয়েছে, দুর্ঘটনাবশত কেউ মারা গেছে, তার আলাদা সেকশন হতো। কিন্তু এখানে তো মোটিভ ক্লিয়ার, কিন্তু মোটিভটা কি সেটা এতদিনে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কিন্তু অনির্বাণদা, আজকে আমি একটা কথা খুব গুরুত্ব সহকারে বলতে চাই। আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস এবং তার বুদ্ধিদাতা সংস্থা, তৃণমূলের তো বুদ্ধি কম, এখন ভাড়া করে হায়ার করে কোম্পানি নিয়ে এসেছে, তারা ওদেরকে বুদ্ধি দেয়। তাদের বুদ্ধিদাতা সংস্থা গত কয়েকদিন ধরে একটা পাবলিক ক্যাম্পেইন স্টার্ট করেছে, এবং সেই ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেস তাদের নেতামন্ত্রীরা বলবার শুরু করেছেন যে দেখুন আসল নির্যাতিতাকে বিচার দিতে হবে, এবং আমরা এই যে দুর্নীতি, অন্য প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি এনে ফেলছি, এটা থেকে আমরা মূল বিষয়টা থেকে সরে চলে যাচ্ছি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মহামান্য হাইকোর্ট তার আজকের পর সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন এই কোনো বিষয়টাই আলাদা নয়, বরং বেশি করে খতিয়ে দেখা দরকার যে এই ঘটনার পেছনে ওই মূল ঘটনাটাই কারণ কিনা। ধরুন অভিক তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, আপনি ঠাকুর ঘরে কে নামে কলা খাইনি আগে সাসপেন্ড করলেন কেন? যদি ধোয়া তুলসী পাতা হতো। আচ্ছা ধরুন অভিককে সাসপেন্ড করা যায়, বিরূপাক্ষকে সাসপেন্ড করা যায়, কিন্তু কোন কারণে সন্দীপকে আপনারা সাসপেন্ড করছিলেন না? গ্রেফতার হওয়ার ফলে নারায়ণ স্বরূপ নিগম, এক সেকেন্ড, নারায়ণ স্বরূপ নিগম, আমি আপনাকে একটা বেসিক জায়গা বলছি অনির্বাণদা। এডুকেশনের নর্মাল নর্মস হচ্ছে, আমরা বহুদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, আমার সাথে শতরূপ অন্য দলের ছাত্র রাজনীতি করেছে। আপনি জানবেন সমস্ত মেডিকেল কলেজের এডুকেশনের মাথা হচ্ছে ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। সে বেটার ছেলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে এখনো পর্যন্ত শোকজ পর্যন্ত করেনি গভর্নমেন্ট। সে নারায়ণ স্বরূপ, সে নারায়ণ স্বরূপ নিগমের সাথে বসে প্ল্যান এস্টিমেট করছে কি করে এটা চাপবে। শুনুন, আমি অনেক সময়, আমায় মার্জনা করবেন, আমি আইনের আর একটা লাইন দিয়ে শেষ করব বলে, সেটা হচ্ছে দেখুন অনির্বাণদা, যে খুন করে না জেনে
জেনে সে অপরাধী, কিন্তু কেউ যদি জেনে খুন করে, একজন আইনজীবী সে জানে যে ছুরি মারলেই লোকটা মরে যাবে, সে আরো বড় অপরাধী। আপনি শপথ বাক্য গ্রহণ করেছেন, আপনি বাংলার মানুষকে বলেছেন বাংলার মেয়েকে চায়, বাংলার মানুষকে প্রোটেকশন দেওয়া, তাদের রক্ষা করা, তাদের সাহায্য করার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আপনার। কিন্তু এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার সমস্ত দায় আপনি কি করে অস্বীকার করবেন? আমি তাড়াতাড়ি এক লাইনে শেষ করব। যেমন ধরুন পোস্টমর্টেমটা আপনি যেভাবে করিয়েছেন বেআইনি, 48খানা প্রিজার্ভেশন সেন্টার আর্জি করেছিল, তারপরে বডি রাখলেন না। ওদের মীনাক্ষী থেকে শুরু করে আমাদের অর্চনাদিরা সবাই গেল বডি আটকাতে, আপনি বডি কোনোভাবে প্রিজার্ভ করতে দিলেন না। পোস্টমর্টেম যে করেছে তাকে শতরূপ যেটা বলেছে, আমি তো আরো এক ধাপ এগিয়ে বলছি, তাকে না হসপিটালেই মেরে দেয়। তাদেরকে আটকানো যাচ্ছে, মেরে দেবেন, তাদেরকে আটকানো যাচ্ছে, কাকে তাদেরকে আটকানো যাবে শঙ্কু? আমার মনে হয় না, যদি আটকানো যেত। আমার সময় একদম শেষ করতে হবে আজকে। আমি সবাইকে জন্য সমান সমান সময় দিয়ে দিচ্ছি শুরুতেই, আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে